জনাব এ.জেড.এম রেজাউনুল হক, আপনি একটা এখানে আবেদন দিয়েছেন। আপনার আবেদনটা পড়েছি, আমি দেখেছি। আমি যা বুঝি সেই অনুপাতে আমি সিদ্ধান্ত নিয়েছি। আপনার এর বাইরে আর কোনো কথা আছে কিনা? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারটা আপনি জেনেছেন। এবার আমারটা আমি, আপনার আবেদন আমি দেখেছি। হ্যাঁ, এটা আবেদন আমার প্রথমেই আছে। আচ্ছা, ঠিক আছে। জনাব এ.কে.এম কামরুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার কাছে কোনো সংস্থা, কোনো দায়, অর্থাৎ যেমন বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, গ্যাস বিল, পৌর কর, ব্যাংকে কোনো রকমের দায় আছে কিনা, থাকলে আপনি এখানে উত্থাপন করতে পারেন। এবং আদালতে কোনো মামলায় সাজা হয়েছে কিনা সেগুলো থাকলে সেই সংস্থা কর্তৃক এখানে দাবি উত্থাপিত হলে বিবেচনা নেওয়ার সুযোগ রয়েছে। আর এছাড়া অন্য কোনো ব্যক্তির কোনো রকমের আপত্তি আছে কিনা, আপত্তি থাকলে আপনি এখানে পেশ করতে পারেন। আগে আমরা সংস্থার কাছে যাই। সংস্থার জন্য 40 সেকেন্ড রাখি, এর মধ্যে সাড়া দিলে হবে আগের মতো। যে মনে হচ্ছে কোন সংস্থা এখনো কোনো রকমের দায় দেনার দাবি উত্থাপন করেন নাই, তাহলে হয়তো নাই। কোনো ব্যক্তির কাছে কোনো প্রশ্ন আছে কিনা আপনি এবার বলতে পারেন, অনুগ্রহপূর্বক আপনি বলতে পারেন। অন্য কোনো ব্যক্তি থাকলে আপনার আর বলার দরকার নেই। আমি আপনার আবেদন করেছি, 2-3 বার করেছি। সেই মোতাবেক আমরা লেখাপড়াও যে সকল বিধিবিধান আছে সেগুলো দেখেছি। থ্যাংক ইউ স্যার। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি জানি না উনি যেটা আবেদন দিয়েছেন ওই আমারও একই কথা, whether he is a dual citizen or she not, what he stated, what he mentioned on his nomination paper, we want to know it. Thank you sir. আমি হলফ করে বললাম, এটি 2 জায়গায় বলা যেতে পারে। একটি হলো নোটারি পাবলিক, তাই তো, আর আরেকটি হলো কোনো বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তার সামনে, যে আমার বয়স এখন 32 বছর, আমি এই ধর্মের অনুসারী ছিলাম, আমি এখন এই ধর্মের অনুসারী নই। এটি আমার নিজের স্বীকার। আমি কি বোঝাতে পারলাম কিনা? এটি হলো 1। 2 নাম্বার, আমার হলফনামা এখানে যদি কোনো ব্যত্যয় ঘটে, অর্থাৎ ভোটের এখন কত দূরে আর না যায়, ভোটের ক্ষেত্রে যে ধরুন যে আমি বললাম যে আমার মাসিক আয় নাই, কিন্তু পরে দেখা গেল যে আমার মাসিক আয় 50,000 টাকা, তাহলে এইটুকু তাজা হবে। মানে আমি যদি ভোটের প্রার্থী হিসেবে জয়লাভ করি, তখন আমার যে আছে, তখন আমি এখানে ধরা খাবো, আমি ধরাবো। এর আগে এই হলফনামা আমার বিচার বিশ্লেষণের আমার সুযোগ নেই। আপনি যদি বলেন যে আমার মাসিক ইনকাম 2,000 টাকা, তাহলে আমি ধরে নেব আপনার 2,000 টাকা। আপনি যদি বলেন যে আমি এই চট্টগ্রামে থাকি, তাহলে আপনি চট্টগ্রামে থাকেন। এখানে আমি এগুলো আর যাচাই বাছাই আমি করব না যে আপনি চট্টগ্রামে থাকেন নাকি আপনি লালমনিরহাটে থাকেন। অর্থাৎ এটা একটা ঘোষণা যে আপনার আয় কত, আপনার ছেলে মেয়ে কয়জন, তাদের সম্পত্তি কেমন, এগুলো যদি পরে ব্যত্যয় ঘটে, তাহলে আপনার এই এমপি, মেম্বার অফ পার্লামেন্টশিপ তখন বাতিল হয়ে যায়। আপনার ইলেকশন, এই বিষয়গুলো কার্যকরী হবে আপনার ইলেকশন। এর আগে সুযোগ নাই। আপনি যে বিষয়টি বলেছেন, এখানে আপনি দেখবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ম্যানুয়াল, এখানে বলা আছে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-12 প্রার্থীর যোগ্যতা এবং অযোগ্যতা। এই জায়গায় আপনি পড়লে আমার মনে হয় যে আমি যতটুকু বুঝেছি এখানে কোনো সমস্যা নেই। যদি প্রার্থী হিসাবে মানে হয়ে যান, ধরে নিলাম নির্বাচিত হয়ে গেলেন,
তারপরে যদি এই সকল কোনো সমস্যা থাকে, এটা কোনো সংস্থা কোনো ব্যক্তি এগুলো উত্থাপন করলে তখন তার মেম্বারশিপ মানে এটি বাতিল হয়ে যাবে। আচ্ছা ধন্যবাদ। তোমার শোনানোর দরকার নেই। আচ্ছা সম্মানিত উপস্থিতি, জি ডুয়াল সিটিজেন আমরা জানি যে ডুয়াল সিটিজেন হলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সেক্ষেত্রে যদি উনি সারেন্ডার করে দেন তাহলে তো আলাদা কথা, সে পেপার হিস্ট্রি উনি দিতে হবে। আপনার কাছে আপনি অনুগ্রহপূর্বক এখানে যা কিছু আছে আপনি এই যে প্রার্থীর যোগ্যতা এবং অযোগ্যতা, এর বাইরে আমার আসলে বিবেচনা রাখতে কিছু সুযোগ নেই। আমি কমপ্লাই করছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি জি প্রার্থী আপনি প্লিজ আমার কাছে এটাই ঠিক আছে। আমার কাছে উনি তো যা বলছেন রং, আমি তো জানি না এখানে দিছি 22 বছর ধরে আপনি ইন্টারন্যাশনালি হি নোস মি। আপনি আমি প্লিজ বাইরে যে আপনি 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 বাংলা কথা বলেন। আপনি বলছেন কেন? আমি এখানে বিচারক কেন? প্লিজ প্লিজ আমি কথা বলতে চাই। আচ্ছা আপনি প্লিজ না এখানে আপনি আপনারা সকলে শিক্ষিত আপনি অনুগ্রহপূর্বক আমার কথা শুনবেন। আমি অনুগ্রহপূর্বক আমার কথা শুনবেন। এখানে আপনারা কিন্তু আমার কথা এখানে শুনতে এসেছেন। আমার কথা যদি ভুল হয় আমি আগেই বলেছি আপনার বিক্ষুব্ধ হওয়ার কোনো সুযোগ নাই, আপনি সংক্ষুব্ধ হবেন। সংক্ষুব্ধ হওয়া মানে পরের উপস্থিত হবে। অর্থাৎ আমার ছেলে অপরাধ করেছে, আমি বাবা আমার কাছে আছে, আমি বাবা দিতে পারলাম না তখন দাদার কাছে যান। খুবই পরিষ্কার, আমরা শিক্ষিত মানুষ, আমাদের কথাবার্তা চলাফেরা এগুলো শিক্ষার সঙ্গে মিল থাকতে হবে। ধন্যবাদ। আমি হয়তো কিছু অপ্রাসঙ্গিক কথা বললাম, এতে কেউই মনে কিছু নেবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি আপনার এই 35 লক্ষ মানুষের এই জনপদের আমি জেলা প্রশাসক, আমি আপনাদের জেলা প্রশাসক। জি সম্মানিত উপস্থিতি, আপনাদের কথাবার্তা শুনেছি, এখানে আবেদন রয়েছে। সেই আবেদনগুলো আপনি যদি ভাবেন যে আমরা এখানে দেখলাম এই আবেদনগুলো আমরা অন্তত 10 বার দেখেছি, এটি নিয়ম 10 বার দেখেছি। আমার এই যে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, আমার ইলেকশন অফিসার, তাদের মুখস্থ হয়ে গেছে। ধরুন যে আমি আপনার এলাকার এসেছিলাম, আমি কিন্তু বলে দিতে পারবো, আমার একটু সময় লাগবে যে কার কয় বিঘা জমি আছে। ঠিক আছে, জি আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা অনেক মানুষ এখানে ভালভর্তি মানুষ, খুবই শান্তিপূর্ণ পরিবেশ আপনারা বজায় রেখেছেন। আমি আবারও বলি অনুগ্রহ করে আপনি যদি সংক্ষুব্ধ হন উপরে আপনি আপিল করবেন, আমরা প্রয়োজনীয় তথ্যপত্র আপনাকে দিয়ে আমরা সহযোগিতা করব। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, জনাব এ.কে.এম. কামরুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার দাখিলকৃত মনোনয়নপত্র আমরা যাচাই বাছাই করেছি এবং আপনাদের বেশ কয়েকজনের দু একটি অভিযোগের কথাও আমরা পর্যালোচনা করেছি। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর অনুচ্ছেদ 14 এবং তার উপর অনুচ্ছেদ 4 মোতাবেক এখানে দাখিলকৃত যাচিত সত্যপত্র সঠিক থাকায় জনাব এ.কে.এম. কামরুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করা হবে। বৈধ হিসেবে গ্রহণ করা হবে। এটা কি সুন্দর লাগছে না? না এই আপনি যা বলছেন ভুল বলছেন। আচ্ছা আমি দেখেছি উনি অত্যন্ত উদার, সঙ্গে সঙ্গে তিনি হাত বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ সকলকে। আমি আবার কৃতজ্ঞ, স্পেশালি এখানে দিনাজপুর পাশের সকলকে, আর বিশেষ করে আমাকে এই যে জানুল হক, উনি আবার চাচার সমতুল্য, ওনাকেও আবার আমি ধন্যবাদ। উনি যেমন একটা ফরমাল দরখাস্ত দিয়েছেন, আমি উনি জানতেই পারেন, কিন্তু উনি যেটা বলছেন সেটা ঠিক না। প্রতিটা জিনিস আচ্ছা একটা
প্লিজ আপনাকে ধন্যবাদ। আমি একটা request করছি। জানার জি। আগ্রহ ছিল, জানতে হবে। আচ্ছা ঠিক আচ্ছা আমি এখানে বসে আমি শুধু আন্তরিক পরিবেশ দেখলাম যে তরুণ প্রার্থী তিনি মানে হাততালি দিলেন, তারপরে তিনিও সন্তোষ প্রকাশ করলেন, আর তার আগে হাত পারে একটু তার আর কি আপনাকে ধন্যবাদ। আচ্ছা আমরা এরপরে যাবো। ধন্যবাদ সবাইকে আপনাকে। আচ্ছা আমরা এরপরে যাব 6 নম্বর গেল, 7 নম্বর 7 নাম্বার জনাব মোহাম্মদ রুস্তম আলী, তিনি স্বতন্ত্র প্রার্থী। একটু প্লিজ, জনাব মোহাম্মদ রুস্তম আলী স্বতন্ত্র প্রার্থী। মনোনয়নপত্র দাখিলকারী পিতার নাম মৃত মানাল হক। মৃত মানাল হক, প্লিজ আপনারা দয়া করে অনেক মানুষ পাই এখানে, আমার ধারণা হচ্ছে 120, কিন্তু এখন মানুষ আছে 250 করে। আচ্ছা যা বলছিলাম, জনাব মোহাম্মদ রুস্তম আলী স্বতন্ত্র প্রার্থী, তার পিতার নাম মৃত মানাল হক। আমি কিন্তু এই যে দেখেন প্রস্তাবকারী এবং সমর্থনকারীর নাম বলছি। প্রস্তাবকারী প্রার্থীর যে সকল যোগ্যতা লাগবে, এই দুজনের কিন্তু একই যোগ্যতা লাগে। একই যোগ্যতা মানে আমারও যদি সাদা থাকে, আমি সমর্থন করি, তাহলে ইয়ে হবে, এটা অবৈধ হবে। এই জন্য আমি একটু বারবার পরে শোনাচ্ছি যে আপনি ওই ব্যক্তি সম্পর্কেও উত্থাপন করতে পারেন, অবারিত সুযোগ। আচ্ছা তাহলে দাখিলকারীর প্রস্তাবকারীর নাম জনাব মোহাম্মদ তসলিম উদ্দিন, সমর্থনকারী মোহাম্মদ মাগফার আলী। সম্মানিত উপস্থিতি, জনাব মোহাম্মদ রুস্তম আলী স্বতন্ত্র প্রার্থী, তার বিরুদ্ধে কোনো রকমের দায় দেনা অর্থাৎ কোনো আর্থিক প্রতিষ্ঠান অথবা অর্থ নিয়ে কারবার করে এরকম কোনো প্রতিষ্ঠানের কাছে কোনো দাবি আছে কিনা, অথবা আদালতে কোনো মামলার কারণে সাজা হয়েছে কিনা, এরকম কোনো তথ্যপত্র থাকলে অনুগ্রহপূর্বক উপস্থাপন করবেন। মনে হয় কোনো সংস্থার কাছে কোনো রকমের দায় দেনা দাবি নাই, যেহেতু কোনো দাবি উত্থাপন হয় নাই, আমরা ধরে নিতে পারি। সম্মানিত উপস্থিতি, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি জনাব মোহাম্মদ রুস্তম আলী স্বতন্ত্র প্রার্থী, তার দাখিলকৃত আবেদনপত্র যাচাই বাছাই করা হয়েছে। যাচাই বাছাই করে কোনো রকমের ত্রুটি বিচ্যুতি পাওয়া যায় নাই, সেহেতু গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর অনুচ্ছেদ 14 এবং তার উপ অনুচ্ছেদ 4 মোতাবেক সকল তথ্যপত্র সঠিক থাকায় জনাব মোহাম্মদ রুস্তম আলী স্বতন্ত্র প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে। ধন্যবাদ স্যার আপনাদের সকল সহকর্মীদের এবং গোটা দিনাজপুর ডিস্ট্রিক্ট এবং আমার নির্বাচনী এলাকা পার্বতীপুর ফুলবাড়ি নির্বাচনী এলাকার যারা কষ্ট করে এসেছেন সকলকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আপনারা কি এই কথা শুনেছেন রোম বাস্কেট কোন রুজার নাকি এরকম? তাহলে আমি জেলা ম্যাজিস্ট্রেট, আমি যদি দিনাজপুর জেলায় আমি যদি আইন প্রয়োগ করি, তাহলে আপনারা একজন স্বাচ্ছন্দ্যে চলতে পারবেন। যেমন ধরেন যে মোটর সাইকেলে দুজনে বেশি উঠলেই অভাব, যেমন ধরেন মোটর সাইকেলে আবার শব্দ সম্পর্কে বলা আছে, ধোঁয়া সম্পর্কে বলা আছে। যেমন ধরুন যে আপনার মোটর সাইকেলে দুজন চলে, দুজন মাথায় হেলমেট লাগবে। আমি দিনাজপুর জেলায় যাব, আমি কিন্তু যখনই অপারেশন কথা বলছি, আমি যখনই গাড়িতে বসে থাকি, যে 20 কিলোমিটার যখন যাই,
অর্থাৎ যখন দূরের উপজেলায় যাই সদর ব্যতীত, তখন আমি ওই যে মোটর সাইকেলে ট্যালি করি যে মোটর সাইকেল কত পার্সেন্ট মানুষ আইন মানছে। তো আমি এই 1 বছরের পার হয়ে গেছে, আমি এ যাবৎ 12 জন মানুষকে পেয়েছি যে মোটর সাইকেলে 2 জনই হেলমেট ব্যবহার করে। বুঝতে পেরেছেন কি না? এটা তো নিয়ম। যে আমরা আবার চলে আসি 8 নাম্বার, জনাব AZM রেজওয়ানুল হক, স্বতন্ত্র প্রার্থী। জনাব AZM রেজওয়ানুল হক, স্বতন্ত্র প্রার্থী। তার পিতার নাম মৃত আব্দুল জব্বার, প্রস্তাবকারীর নাম মোহাম্মদ মঞ্জুরুল আজিজ, সমর্থনকারীর নাম জনাব মোহাম্মদ আবু গেহিয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমি ডিসি অফিসে আছি। বিভিন্ন সংস্থা এজেন্সির সদস্যবৃন্দ, আপনাদের কাছে জনাব AZM রেজওয়ানুল হক, স্বতন্ত্র প্রার্থী, তার কাছে যদি কোনো কোনো দাবি থাকে অথবা আদালতে মামলার কারণে সাজা হয়েছে, এরকম তথ্যপত্র থাকলে অনুগ্রহ করবো আপনি উপস্থাপন করবেন। মনে হচ্ছে যে কোনো এরকম কোনো সংস্থা নাই যার কাছে দায় দেনা রয়েছে, আমরা ধরে নিতে পারি, তাহলে তার দায় দেনা এখানে ধরা পড়ে। সম্মানিত উপস্থিতি, আমরা জনাব AZM রেজওয়ানুল হক, স্বতন্ত্র প্রার্থী, তার দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করেছি। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর অনুচ্ছেদ 14 এবং অনুচ্ছেদ 4 মোতাবেক তার দাখিলকৃত মনোনয়নপত্র কোনো রকমের ব্যত্যয় না থাকায় তার দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে। আল্লাহ তাহাকে কবুল করুন। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি, আর 2টি মাত্র রয়েছে। অনুগ্রহপূর্বক সহযোগিতা করবেন। জনাব ASM জাকারিয়া বাচ্চু আছেন? জনাব ASM জাকারিয়া বাচ্চু, তিনি স্বতন্ত্র প্রার্থী। তার পিতার নাম মৃত আব্দুল জব্বার। সরি, আমি দুঃখিত। জনাব ASM জাকারিয়া বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী। তার পিতার নাম জনাব মোহাম্মদ আব্দুল বারী শাহ। প্রস্তাবকারীর নাম মোহাম্মদ মাহফুজা রহমান, সমর্থনকারীর নাম জনাব মোহাম্মদ শওকত আলী।
জাকারিয়া বাচ্চু স্বতন্ত্র প্রার্থী তার বিপরীতে যদি কোনো দায় না কোনো আর্থিক প্রতিষ্ঠান কোনো অন্য কোনো এজেন্সি কাছে যদি কোনো দায় না থাকে এবং আদালতের মামলার কারণে যদি সাজা হয়ে থাকে সে সকল তথ্যভুক্ত করার জন্য বিভিন্ন সংস্থা বা কর্তৃপক্ষ যারা রয়েছেন আমি অনুরোধ করবো থাকলে উত্থাপন করবো। মনে হচ্ছে নাই, মনে হচ্ছে নাই। ঠিক আছে, ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা জনাব এস.এম. জাকারিয়া বাচ্চু স্বতন্ত্র প্রার্থী তার দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করেছি। তার দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করে কোনো রকমের ব্যত্যয় পাওয়া যায় নাই, অর্থাৎ ভুল ত্রুটি নেই। সেহেতু গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুচ্ছেদ 14 এর অনুচ্ছেদ 4 মোতাবেক জনাব এস.এম. জাকারিয়া বাচ্চু স্বতন্ত্র প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করা হবে। বৈধ হিসেবে গ্রহণ করা হবে। ধন্যবাদ স্যারকে এবং উপস্থিত যারা আছেন সবাইকে ধন্যবাদ, সবার শুভকামনা। আসসালামু আলাইকুম। জনাব মোহাম্মদ ইব্রাহিম আলী আছেন? জনাব মোহাম্মদ ইব্রাহিম আলী মন্ডল প্রার্থী, তার পিতার নাম জনাব ফারমান আলী মন্ডল, প্রস্তাবকারীর নাম জনাব রেজওয়ানুল হক, সমর্থককারীর নাম জনাব মোহাম্মদ আব্দুল মোহামেদ। দাদা এদিক থেকে সমাজ উপস্থিতি আর একটু আপনারা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। জনাব মোহাম্মদ ইব্রাহিম আলী মন্ডল জনতা দল জনাব মোহাম্মদ ইব্রাহিম আলী মন্ডল আমজনতা দলের তিনি প্রার্থী। তার বিভিন্ন কোনো সংস্থা, কোনো কর্তৃপক্ষ, কোনো এজেন্সির কোনো রকমের চাপ বিবেচনা আছে কিনা, 1। 2 নম্বর, তিনি আদালতের মামলার কারণে সাজা দণ্ডপ্রাপ্ত হয়েছে কিনা। আপনাদের কারো কোনো দাবি কোনো আছে কিনা, মানে আরো বছর সমাজের উপস্থিতি আমরা মনের মধ্যে যাচাই বাছাই করেছি এবং এখানে যে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে আমরা এখানে একটি চিঠি পেয়েছিলাম। জনাব মোহাম্মদ ইব্রাহিম আলী মন্ডল, তিনি ঋণ খেলাপি প্রতিষ্ঠানের মালিক হিসেবে এবং খেলাপি ঋণের দাবিদাতা হিসেবে আগ্রহী ব্যাংক পিএলসি মদিলাহাট ঢাকা দিনাজপুর এবং আগ্রহী ব্যাংক পিএলসি মদিলাহাট ঢাকা দিনাজপুরে এখানে দায়বদ্ধ রয়েছে। তিনি ঋণ খেলাপি হিসেবে বাংলাদেশ ব্যাংকের তারা আমাদের কাছে চিঠি পাঠিয়েছে এবং তারও আর একটা জায়গা রয়েছে পার্বতীপুর যে পরামর্শ রয়েছে সেখানে তার বাস্তবে 11,000 সামথিং টাকা তার বাকি আছে। যেহেতু তার দায় রয়েছে আর্থিক প্রতিষ্ঠানের কাছে, আমরা জনাব মোহাম্মদ ইব্রাহিম আলী মন্ডল তার দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করে তিনি যেহেতু এখানে ঋণ খেলাপি হিসাবে বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত শনাক্ত
তালিকায় রয়েছেন এবং কোয়ার খেলাপি হিসেবে তিনি কর অঞ্চল দিনাজপুর পার্বতীপুর অফিস থেকে এখানে পত্র ইস্যু করা হয়েছে, সেহেতু তার এই আবেদন মনোনয়নপত্র ত্রুটিযুক্ত, অর্থাৎ এখানে ভুল রয়েছে বা এখানে এটি মানে বৈধ হিসেবে গণনা করার এখানে সুযোগ নেই। সেহেতু জনাব মোহাম্মদ ইব্রাহিম আলী মন্ডল তার মনোনয়নপত্র দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই করে এবং তিনি আমজনতা দলের একজন প্রার্থী, তার মনোনয়নপত্র পর্যালোচনা করে দেখা যায় যে তিনি ঋণগ্রস্ততার কারণে প্রার্থীর যে সকল অযোগ্যতার কারণে মনোনয়নপত্র বাতিল হতে পারে তার মধ্যে তিনি পড়ে যান। যেহেতু গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর 14 অনুচ্ছেদ এবং তার অনুচ্ছেদ 4 মোতাবেক জনাব মোহাম্মদ ইব্রাহিম আলী মন্ডল তিনি ঋণ খেলাপি হওয়ার কারণে এবং কর খেলাপি হওয়ার কারণে তার দাখিলকৃত মনোনয়নপত্র অবৈধ হিসেবে অর্থাৎ বাতিল হিসেবে গণ্য করা হবে, অবৈধ বা বাতিল হিসেবে গণ্য করা হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আপনারা আমাদের করেছেন। আপনাদের একটি ঘোষণা ছোট্ট একটি ঘোষণা রয়েছে, আগামী 21 জানুয়ারি আগামী 21 জানুয়ারি বেলা 11:30 থেকে 12:30 এই সময় এখানে প্রতীক বরাদ্দ করা হবে। এটি একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা হবে। 21 জানুয়ারি বুধবার সকাল 11:30 থেকে 12:30 আপনারা অনেক মানুষের এবং আরেকটি আবদার জানাচ্ছি, আপনার একটি অনুরোধ নয়, এটি নির্বাচন কমিশনের এটি আইন, আমরা আচরণ মেনে চলব। আগামী 12 জানুয়ারি বা ভোটের 12 ফেব্রুয়ারি বা ভোটের পরে আরো 2 দিন 3 দিন আমরা আচরণ বিধি মেনে চলার ক্ষেত্রে একই অপরকে সহযোগ। আপনারা সকলে ভালো থাকবেন। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদের সকলের মঙ্গল করুক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা বৈধ প্রার্থী যারা আছি তারা আপনার পিছনে গিয়ে ছবি নিতে পারি কিনা? দিনাজপুর 5 আসনের সকল প্রার্থীর পক্ষ থেকে প্রশাসক সহ সকল কর্মকর্তাদের আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। থ্যাংক ইউ স্যার।